ওয়েলকাম টু মুন্নিজ ওয়ার্ল্ড। সমাজের সমস্ত প্রবীণ মানুষদের জানাই সশ্রদ্ধ প্রণাম, আর আমার প্রিয় সাবস্ক্রাইবার এবং দর্শক বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। এসে গেছি জানা অজানার আরও একটি নতুন পর্ব নিয়ে। আপনাদের প্রশ্ন, আমার উত্তর। সোডিয়াম সংক্রান্ত আপনাদের অনেক প্রশ্ন আমি পেয়েছি, সেই প্রশ্ন থেকেই কয়েকটি আজকে উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনাদের যদি আরও প্রশ্ন থাকে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই উত্তর দেব। প্রথম প্রশ্ন, কত বয়স থেকে এই প্রবলেম হতে পারে? এই প্রবলেম বলতে হাইপোনেট্রামিয়ার বিষয় জানতে চেয়েছেন, অর্থাৎ সোডিয়াম যখন শরীরে ঘাটতি হয়। সাধারণত প্রবীণ বয়সের সমস্যা এটি, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে 45 বা 50-এর ঊর্ধ্বেও সাময়িকভাবে শরীরে সোডিয়ামের পরিমাণ কমে যেতে পারে। যেমন অত্যধিক ডায়রিয়া হলে, তার ফলে ডিহাইড্রেশন হতেই পারে, ফলে সোডিয়ামের ঘাটতি হতে পারে। অতিরিক্ত গরমে বা অন্য কোনো কারণে যদি হাইপার হাইড্রোসিস অর্থাৎ প্রচণ্ড ঘাম হয়, তাহলে এই সমস্যা হতে পারে। যারা ডায়েটিং করেন, অনেকেই নিজেরাই ডায়েটিং করেন, বিশেষজ্ঞর পরামর্শ নেন না, তাদের ক্ষেত্রে এই সমস্যা হওয়ার সম্ভাবনা খুব বেশি। কোনো কোনো ওষুধের সাইড এফেক্টে হতে পারে। সিরোসিস অফ লিভার, এটা সব বয়সেই হতে পারে, অ্যালকোহলিক বা নন অ্যালকোহলিক দুটো ক্ষেত্রেই সোডিয়ামের ঘাটতি হতে পারে। যারা অতিরিক্ত কফি পান করে, 2-1 কাপে কিন্তু কোনো সমস্যা হয় না। লাংস, লিভার, ইন্টেস্টিন বা ব্রেনের কোনো অপারেশনের পরে সাময়িকভাবে শরীরে সোডিয়ামের ঘাটতি হতে পারে। পরবর্তী কমেন্ট, ইফ দেয়ার ইজ ডেফিসিয়েন্সি অফ সোডিয়াম ইন ডেইলি ফুড হ্যাবিট, what chemical or salt or medicine has to be taken to maintain the sodium intake? প্রথমেই বলে রাখি, শুধুমাত্র ডায়েটের কারণে সোডিয়ামের ঘাটতি হয় না, অনেক কারণে হয়। আগের যে উত্তর দিলাম সেখানেই বলেছি। এছাড়া সোডিয়াম সংক্রান্ত যে ভিডিওগুলো এই চ্যানেলে আছে, দেখুন রেফারেন্সের জন্য আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি, সময় পেলে একটু দেখে নেবেন, একদম ডিটেলে দেওয়া আছে। তাও 2-4 কথায় বলে নিই। সোডিয়াম কমে গেছে বুঝবেন কি করে? পরীক্ষা তো পরে করবেন। অত্যধিক দুর্বলতা, বিছানা থেকে উঠতেই পারছেন না, খাওয়া দাওয়া করছেন, হঠাৎ কি হলো? বিভ্রান্তিমূলক ব্যক্তিত্ব, অর্থাৎ এটা একদম সাময়িক। হঠাৎ করে যেন উল্টো দিকের মানুষটা কি বলছে আপনি বুঝতে পারছেন না, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছেন। সাময়িক চিন্তাশক্তির জড়তা, সাময়িক স্মৃতিভ্রংশ অর্থাৎ মেমোরি লস। হঠাৎ দেখছেন আপনার যেন রিসেন্ট মেমোরি লস হচ্ছে ভীষণভাবে, কনসেন্ট্রেট করতে পারছেন না, সব সময় ক্লান্তি ভাব, হাত পা যেন ছেড়ে দিয়েছে, কাজ করার ক্ষমতা নেই, মনে হচ্ছে সবসময় চুপচাপ শুয়ে থাকি। বেশি যদি সোডিয়ামের ঘাটতি হয় তাহলে কিন্তু সাময়িকভাবে জ্ঞান হারানোর সমস্যাও হতে পারে। কয়েকটি মাত্র সিমটম বললাম, এগুলো একটু মনে রাখবেন। এরপরে যখন সোডিয়াম পরীক্ষা করলে তো জানতেই পারবেন যে কতটা সোডিয়াম আপনার কমে গেছে বা আপনার প্রিয়জনের কমে গেছে, সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারবেন। ব্যবস্থা নেওয়ার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, সমস্ত প্যাথিতে সোডিয়ামের ঘাটতি পূরণ করার জন্য ওষুধের ব্যবস্থা করা হয়। সেই সঙ্গে খাবারের দিকে তো নজর দিতেই হবে। প্রসঙ্গক্রমে বলি, চিনি চামচে করে 2-3 চামচ একসঙ্গে খেয়ে নিতে পারেন, কিন্তু লবণ কি ওভাবে খেতে পারবেন? আমাদের প্রত্যেক দিন 2300 মিলিগ্রাম থেকে 2400 মিলিগ্রাম পর্যন্ত সোডিয়ামের শরীরের জন্য প্রয়োজন। কোনো কোনো দেশে ভৌগোলিক অবস্থান অনুযায়ী এবং তাদের জীবনযাত্রা অনুযায়ী এই পরিমাণটা হয়ে যায় 3000 মিলিগ্রাম। সুতরাং 3000 মিলিগ্রাম বা 2300 মিলিগ্রাম যেটাই বলুন না কেন, সেটা যে খুব অনেকটা পরিমাণ তা না। এবার আপনি চামচে করে শুধু শুধু কী করে লবণ খাবেন বলুন তো? আর আপনাকে খেতে হবে সোডিয়াম সল্ট। সল্ট সংক্রান্ত 2টি ভিডিও এই চ্যানেলে আছে, একটু সময় করে দেখে নেবেন। বিভিন্ন ধরনের সল্টের বিভিন্ন ধরনের আরোগ্যকারী ক্ষমতা আছে। এবারে এই যে আপনি খাবারটা খাচ্ছেন, ধরুন স্যালাড খাচ্ছেন, স্টিমড ভেজিটেবল অর্থাৎ সাদা বাংলায় যাকে আমরা বলি সেদ্ধ সবজি, ডাল সেদ্ধ বা যে কোনো খাবারে আপনি প্রয়োজন মতো একটু অতিরিক্ত সোডিয়াম সল্ট মিশিয়ে নিতে পারেন, কিন্তু সেটার একটা মাত্রা আছে, তার বেশি আপনি খেতে পারবেন না, আপনি অসুস্থ হয়ে পড়বেন। আমাদের তো খাবারটাকে টেস্ট করতে হবে আগে, তাই না? তো সুতরাং সোডিয়াম সল্ট খেতেই পারেন খাবারের মধ্য দিয়ে, কিন্তু সেটা একটা পরিমিত পরিমাণে খেতে হবে। পরবর্তী কমেন্ট, কোনটা বেশি খেলে সোডিয়াম বাড়ে সেটা তো বললেন না, সেটা একটু বলবেন প্লিজ, যেন আমিষ হয়। আগের ভিডিওগুলোতে বলেছি সোডিয়ামের মাত্রা
ঠিক রাখার জন্য বা সোডিয়ামের অভাব পূরণ করার জন্য কি কি খাবার খাওয়া প্রয়োজন। তবে আমাদের এই বন্ধু স্পেশালি জানতে চেয়েছেন কি কি আমিষ খাবার খেলে সোডিয়ামের ঘাটতি পূরণ হতে পারে। প্রথমে ডিমের কথা বলি। একটি হার্ড বয়েলড এগ অর্থাৎ শক্ত সেদ্ধ করা ডিমে সোডিয়াম থাকে প্রায় 65 মিলিগ্রাম। বিভিন্ন ধরনের সি ফুড এবং সামুদ্রিক মাছে যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে, তাই বলে রুই কাতলায় থাকে না তা কিন্তু নয়। 100 গ্রাম রুই মাছে সোডিয়াম থাকে 101 মিলিগ্রাম, 100 গ্রাম কাতলা মাছে থাকে 50 মিলিগ্রাম, 100 গ্রাম ভেটকি মাছে থাকে 66 থেকে 67 মিলিগ্রাম সোডিয়াম। 100 গ্রাম মাগুর মাছে সোডিয়াম থাকে প্রায় 58 মিলিগ্রাম। এছাড়া শিঙি মাছ, ইলিশ মাছ সব ধরনের মাছেই অল্প বিস্তর সোডিয়াম থাকে। দেখুন, মাছ তো মানুষ কাঁচা খেতে পারে না, রান্না করে খেতে হয়, এবং মাছ রান্না করতে গেলে যথেষ্ট পরিমাণে লবণ সেখানে মিশ্রিত করতে হয়। এক্ষেত্রে সোডিয়াম লবণ মিশ্রিত করাই ভালো। প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক মানুষের 2300 মিলিগ্রাম থেকে 2400 মিলিগ্রাম সোডিয়াম নেওয়া উচিত। এবারে হিসাব করে দিন, যখন মাছ রান্না হচ্ছে তখন সেই মাছে কতটা সোডিয়াম মেশানো হচ্ছে। তাহলে মাছ যদি সঠিকভাবে রান্না করে খাওয়া যায় তাহলে সোডিয়ামের ঘাটতি পূরণ করা অনেক ক্ষেত্রেই সম্ভব। এছাড়া সঙ্গে একটু আচার নিতে পারেন, একটু পাঁপড় নিতে পারেন, তাতেও সোডিয়ামের ঘাটতি অনেকটাই পূরণ হবে। যুগটা পাল্টেছে, মানুষের ব্যস্ততাও বেড়েছে, আর সেই সঙ্গে গ্লোবালাইজেশনের যুগ, তাই ফ্রোজেন মাছ মাংস খাওয়ার রেওয়াজটাও অনেক বেশি বেড়ে গেছে। ফ্রোজেন মাছ বা মাংসতে যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে, যা ধুয়ে রান্না করলেও সম্পূর্ণ পরিমাণে যায় না। তবে বাড়িতে যদি মাছ মাংস ফ্রিজে সংরক্ষণ করা হয় তবে সেক্ষেত্রে অবশ্যই সোডিয়াম লবণ মিশিয়ে রাখা উচিত। এছাড়া চিংড়ি, কাঁকড়া বা অয়েস্টারেও যথেষ্ট পরিমাণে সোডিয়াম থাকে, তবে দৈনন্দিন জীবনে বিশেষ করে প্রবীণ মানুষরা এই ধরনের খাবারগুলো কমই খান। তবে প্রতিদিন মাছের ঝোল এবং মাছ তো খাওয়া যেতেই পারে। এর পরের দুটি কমেন্টই প্রায় একই উত্তর। একটিতে প্রশ্ন করা হয়েছে চিকিৎসা কি করতে হবে, এবং দ্বিতীয়টি তখন কি করা উচিত একটু জানলে ভালো হয়। এই সংক্রান্ত দুটি ভিডিও এই চ্যানেলে আছে, প্লিজ একটু সময় করে দেখে নেবেন। তবুও আপনাদের মনে রাখার জন্য ছোট্ট 2-4 কথা বলি। নর্মালি আমাদের শরীরে সোডিয়ামের পরিমাণ থাকে 135 থেকে 145 ইউনিট। সোডিয়ামের পরিমাণ যখন কমে যায়, প্রায় 125-এর কাছাকাছি হয়ে যায়, তখন কিন্তু সেটা হয়ে যায় হাইপোনেট্রামিয়া। সেক্ষেত্রে চিকিৎসার প্রয়োজন আছে। প্রথমেই যা করবেন সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেবেন। অতিরিক্ত ঘাম যেন কোনোভাবেই না হয়, তাতে সোডিয়ামের পরিমাণ আরও কমে যেতে পারে। যারা রেগুলার ডাইইউরেটিক অর্থাৎ মূত্রবর্ধক ওষুধ খান তাদের সাময়িকভাবে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধ বন্ধ রাখতে হবে। আর এছাড়া খাবারের কথা তো বলেছি, সোডিয়াম সমৃদ্ধ খাবার নিয়মিত খেতে হবে, একেবারে নিয়ম মেনে চলতে হবে, তবেই সোডিয়ামের মাত্রা সম্পূর্ণ সঠিক রাখা সম্ভব হবে। দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলতে পারি, রক্তে সোডিয়ামের মাত্রা কমে গেলে বায়োকেমিক ওষুধ নেট্রাম ফসফরিকাম অত্যন্ত উপযোগী। তবে রোগীর অবস্থা অনুযায়ী ওষুধের শক্তি ও মাত্রা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী গ্রহণ করা বাঞ্ছনীয়। পরবর্তী কমেন্ট, যারা একা থাকে, ব্লাড প্রেশার আছে, তারা তরকারিতে কতটা নুন দেবে? কারণ শরীর খারাপ হলে তো নিজে নিজে কিছু করতে পারবে না, বুঝতেই পারবে না। দেখুন, ব্লাড প্রেশার বেশি থাকলে সাধারণত পটাশিয়াম সল্ট খাওয়ার পরামর্শ দেওয়া হয়। তা সত্ত্বেও যদি কোনো কারণে সোডিয়ামের ঘাটতি হয় শরীরে, তখন লক্ষণগুলো তো জেনে গেছেন, বুঝে সাময়িকভাবে সোডিয়াম যাতে বাড়ে সেই জন্য লবণ আর চিনির শরবত খাবেন, বিশ্রাম নেবেন, যত তাড়াতাড়ি সম্ভব রক্তে কতটা সোডিয়াম আছে সেটা পরীক্ষা করবেন। এখানে দুটো ভিডিওর আমি রেফারেন্স দিয়েছি, যা এই চ্যানেলেই আপনারা পেয়ে যাবেন। যারা একা থাকেন তারা কি কি ব্যবস্থা নিতে পারেন সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য। দেখুন, আমি নিজেও একা থাকি, আমি প্রবীণের দরজায় পৌঁছে গেছি, কিন্তু মনে না করলেই হলো। তবে যাদের শারীরিক কোনো সমস্যা আছে এবং একা থাকেন, তারা
তার গৃহ চিকিৎসকের ফোন নাম্বার, কাছাকাছি যে হাসপাতাল আছে বা স্বাস্থ্যকেন্দ্র আছে তার যোগাযোগের নম্বর, এবং তার যে আত্মীয় পরিজন আছেন যিনি তার দেখাশুনো করতে পারেন, পাশে দাঁড়াতে পারেন, তার ফোন নাম্বার হাতের কাছে অবশ্যই রাখবেন, যাতে প্রয়োজন হলে দ্বিতীয় কোনো ব্যক্তি তাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। দেখুন, ভয় পাওয়ার কিছু নেই, চিন্তা করার কিছু নেই। যদি আপনি 5 জনের মধ্যে থাকেন তাহলেও অসুস্থ হয়ে পড়তে পারেন। আপনার পাশের ঘরে অনেক লোক আছে, আপনি ঘরে একা আছেন, সেই সময় অসুস্থ হয়ে পড়তে পারেন। সুতরাং এই বিষয় নিয়ে দুশ্চিন্তা করার কোনো অবকাশ নেই। জীবনটাকে দুশ্চিন্তা মুক্ত করুন। ভালো থাকতে গেলে ভালো খেতে হবে, আনন্দে থাকতে হবে, সুস্থ থাকার চেষ্টা করতে হবে, বছরে অন্তত 2 বার যতটা সম্ভব সমস্ত পরীক্ষা নিরীক্ষা করিয়ে নিতে হবে এবং চিকিৎসকের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। এখন আমরা একটা ভয়ঙ্কর জ্বালামুখী পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের মন এবং শরীর ভালো থাকাটা খুব জরুরি। আমাদের প্রত্যেকের পাশে দাঁড়াতে হবে, হাতে হাত ধরে এগিয়ে যেতে হবে। ওম শান্তি।